আজকের এই ক্লাসে আমরা প্রথমে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি আর ইলেকট্রিক পোটেনশিয়াল দুইটা শব্দ খুব কাছাকাছি এবং তোমার কাছে হয়তো কনফিউশন লাগতে পারে, হয়তো ভাববা যে ভবিষ্যতে তুমি হয়তো ভাববা যে দুইটা আসলে একই কনসেপ্ট। বাস্তবতা হচ্ছে দুইটা কনসেপ্টের মধ্যে ভিন্নতা আছে, দুইটা একই কনসেপ্ট না। সুতরাং দুইটা কনসেপ্টকে আমি খুব রাফ ভাবে আগে একটু ডিফাইন করব, তারপরে হচ্ছে আমরা এটাকে প্রপারলি ডিফাইন করব পরে। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, এটাকে বাংলায় বলা হয় তড়িৎ বিভব শক্তি। ঠিক আছে, তড়িৎ বিভব শক্তি। তড়িৎ বিভব শক্তি ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো যে একটা চার্জকে তুমি অসীম থেকে বা নির্দিষ্ট একটা দূরত্ব থেকে যদি অন্য একটা চার্জের কাছে আনতে চাও, লেটস সে এটা Q2 চার্জ, সেটাকে যদি Q1 এর চার্জের কাছে আনতে চাও, আনতে তোমাকে যে পরিমাণ কাজ করতে হবে, ধরো দুইটা চার্জই পজিটিভ চার্জ, যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল ব্যাপারটা হচ্ছে এই যে কাজ করছো সেই কাজকে যদি এই চার্জের মান দিয়ে ভাগ করো, যে চার্জটাকে তুমি আনছো সেই চার্জের মান দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এটাকে বলি আমরা পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ওয়ার্ক ডান, রাফলি যদি বলি। আর পোটেনশিয়াল কনসেপ্টটা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, প্রতি একক চার্জে কতটুকু ওয়ার্ক ডান করলাম সেটা। সো এগুলো একেবারে রাফ ডেফিনিশন গেল। এখন আমরা এটাকে প্রপারলি ডিফাইন করি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা বুঝতে হইলে তোমাকে বুঝতে হবে কনজারভেটিভ ফোর্স কি। কারণ পোটেনশিয়াল এনার্জি যদি তুমি বের করতে চাও, এখানে যে পোটেনশিয়াল এনার্জি তুমি বের করবা, আমরা পোটেনশিয়াল এনার্জিকে আমরা এখানে বলবো ডেল ইউ। পোটেনশিয়াল এনার্জিকে ডেল ইউ দ্বারা প্রকাশ করতেছি। সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের, কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের নেগেটিভ কোয়ান্টিটি। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ডেফিনিশন। আমরা জানি যে এনার্জি হতে পারে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে বস্তুর মোশনের সাথে রিলেটেড, বস্তুর মোশন বা গতির সাথে রিলেটেড। কোনো বস্তু যদি গতি থাকে তাহলে তার কাইনেটিক এনার্জি থাকে। কিন্তু পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কিভাবে রিলেটেড, পোটেনশিয়াল এনার্জি কোথা থেকে আসে? পোটেনশিয়াল এনার্জি আসে হচ্ছে কোন একটা কনজারভেটিভ ফোর্স, সেটা দ্বারা যে ওয়ার্ক ডান করা হবে সেটা ঋণাত্মক কোয়ান্টিটিকেই আমরা বলি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক ফোর্স, এই ফোর্সটা একটা কনজারভেটিভ ফোর্স। আমি একটু কনজারভেটিভ ফোর্স বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা করি। যে ফোর্স দ্বারা একটি আবদ্ধ পথে, একটি আবদ্ধ পথে মোট কৃত কাজ শূন্য হয়, মোট কৃত কাজ শূন্য হয়। আসলে এটা আমার এখানে পড়ানো কোনো কথা না, কারণ এটা তুমি মেকানিক্সে অলরেডি পড়ে আসার কথা, ফিজিক্স 1 এগুলো পড়ে আসার কথা। যে ফোর্স দ্বারা একটি আবদ্ধ পথে মোট কৃত কাজ শূন্য হয় তাই হলো কনজারভেটিভ ফোর্স। একটা ছবি এঁকে ব্যাখ্যা করি। লেটস সে একটা বই এখানে আছে, একটা বই, এই বইটাকে তুমি এখান থেকে সরিয়ে নানান জায়গা ঘুরাইয়া আবার এখানে আনছো, তাহলে মোট ওয়ার্ক ডান হচ্ছে এখানে শূন্য হবে। কারণ গ্র্যাভিটি, বইটাতে সরাইছো, এটা গ্র্যাভিটির এগেনস্টে সরাইছো। গ্র্যাভিটি নিজে একটা কনজারভেটিভ ফোর্স। ইলেকট্রিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, ইলেকট্রিক ফোর্স বা কুলম্ব ফোর্স। তার মানে কুলম্ব ফোর্সের ক্ষেত্রে লেটস সে কোন একটা চার্জকে আমরা যদি এখান থেকে সরিয়ে পুরো রাস্তা ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসি, টোটাল ওয়ার্ক ডান আসবে আমার শূন্য। কারণ ইলেকট্রিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। সো চার্জকে যদি মুভ করে পুরো একটা জায়গা, আবদ্ধ জায়গা ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসো, যেভাবেই নিয়ে আসো না কেন, আগের জায়গায় নিয়ে আসলে মোট ওয়ার্ক ডান হবে শূন্য। একটা আইডিয়াল স্প্রিং, আদর্শ স্প্রিং ফোর্স, আইডিয়াল স্প্রিং ফোর্স এটা একটা কনজারভেটিভ ফোর্স। সেজন্য একটা আইডিয়াল স্প্রিং, সে ধরো একটা স্প্রিং এভাবে আছে, সেটা এখানে গিয়ে আবার আগের জায়গায় যদি আসে, অর্থাৎ নিচে গিয়ে যদি আবার আগের জায়গায় চলে আসে, তাহলে টোটাল ওয়ার্ক ডান হয় শূন্য। সো কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে শূন্য হবে। ওকে, সো কনজারভেটিভ ফোর্সের কনসেপ্টটা বোঝা গেল যে যে আবদ্ধ পথ দ্বারা যদি কোনো কৃত কাজ করা হয় তাহলে সেটা হচ্ছে, সেই ফোর্সটাই হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তাহলে নন কনজারভেটিভ ফোর্স কারা? নন কনজারভেটিভ ফোর্স যেমন ফ্রিকশন, ফ্রিকশন একটা নন কনজারভেটিভ ফোর্স। এই জন্য ফ্রিকশন দ্বারা তুমি
একটা আবদ্ধ পথে যেই কৃতকাজ করবে সেটা কখনোই মোট কৃতকাজ শূন্য হবে না ফ্রিকশনাল ফোর্স দ্বারা। ড্র্যাগ ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। সো ড্র্যাগ ফোর্স দ্বারা যদি তুমি কৃতকাজ করো তাহলে একটা আবদ্ধ পথে মোট কৃতকাজ কখনোই শূন্য হবে না, কারণ এগুলো হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। সো কনজারভেটিভ ফোর্স বোঝা গেল সেই সমস্ত ফোর্স যেখানে একটা আবদ্ধ পথে মোট কৃতকাজ শূন্য হয়। আর যেহেতু যেহেতু ইলেকট্রিক ফোর্স নিজেই একটা কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ যে কোনো একটা ইলেকট্রিক চার্জকে যদি একটা পুরো আবদ্ধ পথ ঘুরিয়ে আবার আগের জায়গায় আনো তাহলে মোট কৃতকাজ শূন্য হয়। সেজন্য ইলেকট্রিক ফোর্সের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে। সব ফোর্সের জন্য পোটেনশিয়াল এনার্জি পাওয়া যায় না। যেগুলো কনজারভেটিভ ফোর্স শুধুমাত্র তাদের জন্য আমরা পোটেনশিয়াল এনার্জি পাই। যেহেতু ইলেকট্রিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স তাই এর জন্য একটা পোটেনশিয়াল এনার্জি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল যে কনজারভেটিভ ফোর্স দ্বারা শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি পাওয়া যায়, অন্য কোনো ফোর্স দ্বারা পাওয়া যায় না। যেই ফোর্স গুলা কনজারভেটিভ ফোর্স শুধুমাত্র তাদের দ্বারাই আমরা পোটেনশিয়াল এনার্জি পাবো। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারে আমরা যেহেতু ইলেকট্রিসিটি নিয়ে ডিল করতেছি, তো এখানে লেখো যে কুলম্বস ফোর্স, কনজারভেটিভ ফোর্সের জায়গায় আমি কুলম্বস ফোর্স লিখছি, কারণ কি কুলম্ব ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে কুলম্ব ফোর্স বা ইলেকট্রিক ফোর্স লেখো। তাহলে ইলেকট্রিক ফোর্স থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি বের করবো। আজকে আমরা পোটেনশিয়াল এনার্জির একটা ইকুয়েশন ডেরাইভ করব এখান থেকে। আগে সেটা ডেরাইভ করবো, তারপরে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ইকুয়েশন ডেরাইভ করবো। ওয়ার্ক ডানকে ডিফাইন করি। মেকানিক্সে অলরেডি ওয়ার্ক ডানকে ডিফাইন করছি যে ইন্টিগ্রেশন অফ এফ ইনটু ডি আর, এফ ভেক্টর আর ডি আর ভেক্টরের ডট গুণফল। এই যে ডট গুণফল, ডট গুণফল মানে কি? এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণফল মানে এ বি কস থিটা। থিটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডি আর ইন্টু কস থিটা। তাহলে দুইটা ভেক্টর, একটা হচ্ছে এফ ভেক্টর আর একটা হচ্ছে এখানে ডি আর ভেক্টর, আর তাদের মাঝখানে কোণটা হচ্ছে থিটা। ওকে, সো আমরা একটা ফিগার ড্র করি এখানে। লেটস সে আমার কাছে একটা চার্জ আছে, এই চার্জটা হচ্ছে Q1। এখানে একটা চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে Q1 ধরবো, Q1 চার্জ। এই চার্জটা স্থির অবস্থায় আছে, এখানে নিচে লেখো স্থির, রেস্ট, রেস্ট অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। এবং এই বিন্দুটাকে আমরা অরিজিন চিন্তা করব, অরিজিন, অরিজিন চিন্তা করব। এটা একটা ধনাত্মক চার্জ, এটা একটা ধনাত্মক চার্জ, তাই এখানে প্লাস চিহ্ন দিলাম। আমি ধরে নিচ্ছি এগুলো ধনাত্মক চার্জ, এই চার্জটা ধনাত্মক চার্জ। এখন এই চার্জ থেকে আমরা আমরা একটা নির্দিষ্ট দূরে, লেটস সে এ দূরে, এই বিন্দুতে একটা চার্জ বিবেচনা করি, কল্পনা করি মনে মনে। এ বিন্দুতে একটা চার্জ আছে, সেই চার্জটাকে আমি নিয়ে যাব বি বিন্দুতে। দেখো এই চার্জটাকে আমি কোথায় নিয়ে যাব? এ থেকে বিতে নিয়ে যাব। সো আমি এ থেকে এখানে বিতে নিয়ে গেছি একটা চার্জকে, আর আমরা এটা মুছে দিই। ওকে, সো এ বিন্দুটা হচ্ছে এটা, সেখান থেকে আমি বিতে নিয়ে যাব একটা চার্জকে। যেই চার্জটাকে আমি নিয়ে যাব বিতে, ধরো এটা হচ্ছে সেই চার্জ, এই চার্জটার নাম হচ্ছে Q2 চার্জ। এই চার্জটাকে আমরা বিতে নিয়ে যাব। তো বিতে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পথে ধরো এখন চার্জটা এখানে আছে, এই জায়গায় আছে, চার্জটা এখন এখানে আছে। সো অর্থাৎ আমি যদি চার্জটাকে আঁকি, এই জায়গাতে চার্জটা আছে, এই চার্জটার নাম হচ্ছে Q2 চার্জ। এই চার্জটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি? এ থেকে বিতে। তাই এটা কিন্তু মুভিং অবস্থায় আছে, এই চার্জটা হচ্ছে মুভিং অবস্থায় আছে। মুভিং মানে কি? গতিশীল। এটা মুভিং অবস্থা আছে বা গতিশীল অবস্থা আছে, এ থেকে বিতে যাচ্ছে এই চার্জটা। তাহলে আগের চার্জটা হচ্ছে স্থির অবস্থায় আছে, এই চার্জটা হচ্ছে মুভিং অবস্থায় আছে। এখন এখানে কয়েকটা জিনিস, আমরা একটা দূরত্ব বিবেচনা করি। এই দূরত্বটাকে আমরা ধরলাম আর এ, আর এ দূরত্ব। খেয়াল করো, এটা আমাদের অরিজিন, এই বিন্দুটা, অরিজিন থেকে সমস্ত দূরত্ব নিতে হবে। ঠিক আছে, তাহলে আর এ গেল। এবার আরো একটা দূরত্ব, এটাকে আমরা ধরবো আর দূরত্ব, অর্থাৎ
এই মুহূর্তে আমার Q2 চার্জটা Q1 থেকে কত দূরে আছে? R দূরে আছে। আমার আরো একটা চার্জ আছে এখানে, সেটা হচ্ছে সরি চার্জ নাই, আরো একটা বিন্দু আছে, সেটা হচ্ছে বি বিন্দু। সেই বিন্দুটা কত দূরে আছে? আমার অরিজিন থেকে বি বিন্দুটা আছে বি আর বি দূরে, ধরে নিলাম এটা হচ্ছে আর বি, এই পরিমাণ দূরে আছে। অর্থাৎ এখানে কয়েকটা জিনিস খেয়াল করো। আমি প্রথমে বলেছি যে আমাদের এই এ বিন্দুটা আর এ দূরে আছে, Q2 চার্জটা আর দূরে আছে, আর বি বিন্দুটা আমাদের Q1 থেকে কত দূরে আছে? আর বি পরিমাণ দূরে আছে। এই ডিরেকশন গুলা, ডিস্টেন্স গুলা এভাবে সুন্দর করে লিখতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই Q2 যে চার্জটা, এটা একটা ধনাত্মক চার্জ। অর্থাৎ আমরা দুইটা চার্জই ধনাত্মক ধরবো, কিন্তু ধনাত্মক ধরাটা বাধ্যতামূলক না। আমাদের প্রমাণের সাথে আমরা আপাতত দুইটাকে ধনাত্মক ধরে পোটেনশিয়াল এনার্জি বের করব। পরবর্তীতে দেখবা আমরা এটাকে জেনারেলাইজ করব। অর্থাৎ পজিটিভ হলে কি হবে, পজিটিভ নেগেটিভ হলে কি হবে, এগুলো আমরা পরে আলোচনা করব লাস্টের দিকে গিয়ে। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সেটাকেই আমরা এখন একটু বর্ণনা লিখব, কারণ চিত্রে বর্ণনা দিতে হবে। তাহলে এই বর্ণনাগুলো আমরা এখন এখানে লিখব। আমার সাথে সাথে তোমরাও লিখে ফেলবে বর্ণনা। let us assume a positive point charge, বিন্দু আধান বা পয়েন্ট চার্জ, পজিটিভ পয়েন্ট চার্জ Q1 which is at rest, অর্থাৎ সে বিশ্রামরত অবস্থা আছে, সে স্থির অবস্থা আছে, and it is considered to be our origin, অর্থাৎ এটাকে আমরা আমাদের অরিজিন হিসাবে বিবেচনা করছি। Q1 কে আমরা অরিজিন হিসাবে বিবেচনা করছি, কারণ Q1 থেকে সমস্ত ডিস্টেন্স মাপা হচ্ছে। এরপরে অ্যানাদার পজিটিভ চার্জ, আরেকটা পজিটিভ চার্জ আছে, অ্যানাদার পজিটিভ চার্জ, এটাও পয়েন্ট চার্জ, তো লেখো অ্যানাদার পজিটিভ পয়েন্ট চার্জ Q2, পয়েন্ট চার্জ Q2 is moving from point A to point B, অর্থাৎ আরেকটা পজিটিভ চার্জ যেটা হচ্ছে এ পয়েন্ট থেকে কোথায় যাচ্ছে? বি পয়েন্টের দিকে যাচ্ছে। যেতে যেতে যাত্রাপথের মাঝখানে আমি তাকে একটা ছবি তুলছি, এটা হচ্ছে সেইখানে যাত্রাপথের মাঝখানে সে তার একটা ছবি তোলা হয়েছে। সো কি লিখলাম আমি? অ্যানাদার পজিটিভ পয়েন্ট চার্জ Q2, এখানে Q2 হবে, বলে Q1 লেখা, এই যে এখানে Q2 হবে। সো Q2 is moving from point A to point B। এরপরে লেখো the distance of point A and point B and the charge Q2 is taken to be RA, RB and R respectively। অর্থাৎ এই লাইনটার মানে হচ্ছে আমরা এখানে লিখে দিছি যে আমাদের এখানে ডিস্টেন্স না লিখে দ্য ডিস্টেন্সেস অফ পয়েন্ট এ পয়েন্টের ডিস্টেন্স কত ধরছি? আর এ। বি পয়েন্টের ডিস্টেন্স কত ধরছি? আর বি। আর Q2 চার্জের ডিস্টেন্স কত ধরছি? আর। এবং আমরা লিখছি রেসপেক্টিভলি, অর্থাৎ পর্যায়ক্রমে। অর্থাৎ এ পয়েন্টেরটা আর এ, বি পয়েন্টেরটা আর বি, আর Q2 চার্জেরটা হচ্ছে আর। কোত্থেকে এই ডাটাগুলো পাইলাম? এইভাবে আমরা আসলে চিত্রটা ধরছিলাম। এই যে চিত্রের দিকে তাকালে বোঝা যাবে, এ পয়েন্টের ডিস্টেন্স আমরা ধরছি আর এ, বি পয়েন্টের ডিস্টেন্স ধরছি আর বি, আর Q2 চার্জের জন্য ডিস্টেন্স ধরছি আর। আর এই সকল ডিস্টেন্স কিন্তু আমরা এই অরিজিন থেকে ধরছি, এই জন্য অরিজিন সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট ছিল। এখন এখানে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে এফ ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে, আর একটা হচ্ছে আমাদের ডিআর ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে। দেখো আমরা কিন্তু এই জায়গায় স্টপ হয়েছিলাম। সো আমাদের এফ ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? দেখো Q2 চার্জ ও কিন্তু যাচ্ছিল এই দিকে,
আমরা তো তাই বর্ণনা করছি যে কিউ টু কি করতেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, তাই না? অ্যানাদার পজিটিভ চার্জ Q2 ইজ মুভিং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, অর্থাৎ এ থেকে যদি সে বি এর দিকে যায়, তার মানে তার সরণ হচ্ছে কোন দিকে, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। তাহলে এটাই হচ্ছে আমাদের dr, ভেক্টরের ডিরেকশন। dr মানে হচ্ছে অতি ক্ষুদ্র, অতিশয় ক্ষুদ্র সরণ, ডিফারেন্সিয়াল এলিমেন্ট অফ ডিসপ্লেসমেন্ট। সো ইট ইজ ডিফারেন্সিয়াল ডিসপ্লেসমেন্ট। সো dr এর ডিরেকশন এদিকে, বিকজ সে এ থেকে বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ তার ডিরেকশন হবে ডান দিকে। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিসের সরি, আমাদের ডিরেকশন লাগবে, সেটা হচ্ছে এফ ভেক্টরের ডিরেকশন লাগবে। এফ ভেক্টর, তো এফ ভেক্টরের ডিরেকশন কিভাবে বের করব? এফ ভেক্টরটা হচ্ছে তোমার এখানে কুলম বল, এই যে লেখা আছে উপরে কুলম বল, দরকার হলে এখানে ছোট্ট করে লেখো COL, কুলম, অথবা ইলেকট্রিক ফোর্স লেখো, তাহলেই হবে। ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? ইলেকট্রিক ফোর্সের ডিরেকশনও তোমার এই দিকেই হবে। কেন এইদিকে হবে? কারণ আমাদের Q1 চার্জ এটা একটা পজিটিভ চার্জ, Q2 চার্জ এটা পজিটিভ চার্জ, আর পজিটিভ আর পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে, আকর্ষণ তো করবে না। অর্থাৎ Q1 তো বলবে না যে তুমি এদিকে চলে আসো, Q1 কি বলবে? তুই দূরে যা, তাই না? দূরে সরে যা, দূর হ আমার থেকে, কারণ তুইও পজিটিভ আমিও পজিটিভ। সো সে হচ্ছে তাকে এই দিকে ধাক্কা দিবে, Q2 কে রিপেল করবে বা বিকর্ষিত করবে। তো সেজন্য এফ ভেক্টর আর ডিআর ভেক্টরের ডিরেকশন এটাই। ঠিক আমি যেভাবে লিখছি এভাবে লিখবা। বাই দ্য ওয়ে, এটা নেওয়া হয়েছে এই প্রমাণটা রেফারেন্স হিসেবে আমি লিখে দিচ্ছি, এটা রেজনিক হ্যালিডে, রেজনিক হ্যালিডে অ্যান্ড ক্রেন, এই বইয়ের নাম হচ্ছে ফিজিক্স ভলিউম 2। বইয়ের নাম হচ্ছে ফিজিক্স ভলিউম 2, রাইটারের নাম হচ্ছে রেজনিক হ্যালিডে অ্যান্ড ক্রেন, এই বই থেকে নেওয়া হয়েছে এটা। সো তোমরা ঠিক এভাবে লিখবে, এভাবে ছবি আঁকবে, এভাবে লিখবে। আচ্ছা, এবার আমরা বুঝতে পারলাম যে আমাদের এফ ভেক্টর যেদিকে, ডিআর ভেক্টর ওই দিকেই। তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে হয়, এফ ও এইদিকে ডিআর ও এইদিকে, তাহলে তাদের মাঝখানের কোণ হয় 0 ডিগ্রি। দুইটা ভেক্টর একই দিকে থাকলে তাদের মাঝখানে কোণ হচ্ছে 0। অর্থাৎ তুমি এখানে cos থিটার জায়গায় cos 0 বসাবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও cos 0 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে cos 0 মানে হচ্ছে 1, cos 0 মানে 1, অর্থাৎ এখানে তুমি পাবে f ডট, সরি, f ইন্টু dr। আচ্ছা, আমরা ইন্টিগ্রেশন যে করতেছি আমরা কিন্তু লিমিট দেই নাই এখনো, আমরা লিমিটটা লিখি, চলো লিমিটটা লেখা উচিত আমাদের। দেখো, এই যে Q2 চার্জ, এই চার্জটা আর এ ডিস্টেন্স থেকে আর বি ডিস্টেন্সে চলে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু এখান থেকে দড়িয়ে দড়িয়ে এখানে চলে যাচ্ছে, ঠিক আছে? সো এই যে সে আর এ থেকে আর বি তে চলে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের লিমিট। আমাদের লোয়ার লিমিট হচ্ছে আর এ, আপার লিমিট হচ্ছে আর বি। অর্থাৎ সে যেখান থেকে শুরু করছে যাত্রা সেটা হচ্ছে আর এ, সেটাকে সবসময় লোয়ার লিমিট ধরবা। আর যেখানে গিয়ে যাত্রা শেষ করছে সেটা হচ্ছে আর বি, সেটাকে তুমি আপার লিমিট ধরবা। সো লোয়ার লিমিট আপার লিমিটের খেলা বোঝা গেল। তাহলে এখানে আর এ, এখানে আর বি, এখানেও আর এ, এখানে আর বি। এবার এই যে এফ, এই এফ এর পরিচয় তো আমরা জানি যে এফ হচ্ছে কুলম্ব বল, এটা হচ্ছে কুলম্ব বল বা ইলেকট্রিক ফোর্স। তো এই কুলম্ব বলের সূত্র আমরা অলরেডি পড়ে ফেলছি, আমরা কুলম্বের সূত্র পড়ছি প্রথম ক্লাসে। তাহলে এটা কিন্তু তোমার, এটাই কিন্তু তোমার ডেল ইউ। আর ডেল ইউ মানে কি? ডেল ইউ মানে হচ্ছে তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তাহলে চলো, এ পর্যন্ত লেখার পরে তুমি এরকম সুন্দর করে একটা ছবি আঁকবা, অথবা প্রথমে ছবি এঁকে নিবা, তারপরে এই ম্যাথমেটিক্যাল লাইনগুলো লিখতে পারো, ঠিক আছে? সো দেখো, এই লাইনটা আমরা এ পর্যন্ত আসছি, এই লাইনটাকে আমরা আবার তুলবো। তাহলে আমরা এখানে লিখি যে ডেল ইউ ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু ডি আর, আর এখানে আর এ থেকে আর বি পর্যন্ত ইন্টিগ্রেশন। আর এই এফ এ মানে কি, এফ ই মানে কি? এফ ই মানে হচ্ছে কুলম্ব বল। তাহলে এই কুলম্ব বলের সূত্র আমরা জানি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্ব বলের সূত্র।
আমরা অলরেডি এগুলো পড়েছি, তো এটা আমরা এখন বসাবো। তাহলে এখানে বসাও 1/4πε0, এটা একটা কনস্ট্যান্ট, তাই এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। 4πε0 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। Q1 Q2 কনস্ট্যান্ট, তাই এটাও ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। শুধুমাত্র আর স্কোয়ার কনস্ট্যান্ট না, সো সে ইন্টিগ্রেশনের ভিতর থাকবে। এখানে dr, নিচে হচ্ছে আর স্কোয়ার। এখন এই ইন্টিগ্রেশনটা সহজ সমাধান হচ্ছে এটা সিম্পলি এটা হয়ে যাবে -1/r। এই ইন্টিগ্রেশনটা হবে -1/r। আমরা কোন ফর্মুলা ইউজ করছি? সো আমরা এটা কোথা থেকে পাইছি তাও একটু দেখাই। ইন্টিগ্রেশন অফ এই যে 1/r স্কোয়ার, এটাকে লেখা যায় r ইনভার্স 2 ইন্টু dr। আর এটার সূত্র হচ্ছে r টু দি পাওয়ার 2 - 1, সরি -2 + 1 -2 + 1, অর্থাৎ এটা ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n এর সূত্র কি হয়? x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1। সো আমি জাস্ট n এর জায়গায় কত লিখেছি, এখানে n এর জায়গায় আছে আমার এখানে -2, সো n এর জায়গায় আমি যেখানে পাবো n সেখানে বসিয়ে দেবো -2। তাহলে এখন যদি ক্যালকুলেশন করো, এখানে r টু দি পাওয়ার কি আছে? -2 + 1 অর্থাৎ -1, নিচেও -1। হিসাব যদি করো তাহলে হবে মাইনাস, এই মাইনাসের জন্য মাইনাস দাও, আর r ইনভার্সের জন্য হবে 1/r। 1/r, এইভাবেই আমরা -1/r পাইছি। আর c দেওয়ার কোনো প্রয়োজন নাই, বিকজ এখানে আপার লিমিট লোয়ার লিমিট আছে। লিমিট থাকলে ওই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা, এই ফর্মে নিয়ে আসছি আমরা। এরপরে এরপরে আমরা নেক্সট লাইনে লিখতে পারি, এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে নেক্সট লাইনে। তাহলে এটাকে প্লাস বানাও, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0, 1/r থাকে, কারণ মাইনাসটা তো চলে গেছে, এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেছে, সো শুধুমাত্র 1/r থাকে। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট বসাতে হবে। দেখো এই আর বি আর আর এ এগুলো কিন্তু আর এর মান, আর কিন্তু এখানে চলো, কারণ চার্জটা তুমি এখানে ধরছো দেখেই ডিস্টেন্সটা হচ্ছে আর। চার্জটা তুমি এখানে ধরলে ডিস্টেন্স আরটা এইটুকু হইতো। চার্জ যদি এই জায়গায় থাকতো এখন, তাহলে আরটা আরেকটু বড় হইতো। অর্থাৎ আর এর মান কিন্তু পরিবর্তনশীল, আর একটা চলক, ঠিক আছে? আর কোনো ধ্রুব রাশি নয়, এটি চলক। তো এই আর চলকের মান দেওয়া আছে আর এ আর বি। তো এখানে বসাও, তাহলে প্রথমে বসাতে হয় আপার লিমিট। আপার লিমিট হচ্ছে আর বি, প্রথমে আর বি বসাও। এরপরে বসাতে হয় হচ্ছে লোয়ার লিমিট, সেটা হচ্ছে আর এ। আর এর জায়গায় বসাবা কিন্তু, হ্যাঁ, উপরে আবার বসাই দিবা না, আর এর জায়গায়। তো এটাই হচ্ছে আমাদের ডেল ইউ, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। দেখো পোটেনশিয়াল এনার্জি আমরা বের করেছি, খুব একটা বড় না, খুবই খুবই ছোট ম্যাথ। তো এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির প্রমাণ। যদি তোমাকে বলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বের করতে, তাহলে তুমি এটুকু লিখবে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সো এখান থেকে প্রমাণটা শুরু হয়েছে, দেখো কত ছোট, এখানে গিয়ে শেষ হয়েছে। সম্পূর্ণ লজিক এখানে দেওয়া আছে, ভালোভাবে বুঝবা, প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ পারবা। এখন আমরা এই যে ইকুয়েশনটা আমরা বের করলাম, এই ইকুয়েশনের কিছু কথাবার্তা বলবো। এই ইকুয়েশনে কিছু কন্ডিশন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো, দিস ইকুয়েশন ইজ ভ্যালিড whether the motion of q2 is toward or away from q1, তো শুরুতে আমরা চিন্তা করছিলাম, তোমাদের এই ছবিতে দেখো যে আমাদের Q2 টা সে হচ্ছে ডান দিকে মুভ করে। তো ডান দিকে কেন মুভ করতে হবে? বামে মুভ করতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি সেম রেজাল্টই দিবে, ঠিক আছে? এজন্যই লিখছি দিস ইকুয়েশন ইজ ভ্যালিড whether the motion of Q2 is toward or away from Q1, Q1 থেকে দূরে যাক কাছে আসুক, ইকুয়েশনটা ভ্যালিড। এখন কিছু কন্ডিশন। নাম্বার 1, যদি Q2 টা Q1 এর কাছে যায় তাহলে কি হবে? ইফ Q2 moves toward, যদি Q2 Q1 এর কাছে যায়, তাহলে দেখো এই Q1 টা যদি এই দিকে যেতে থাকে,
তার মানে Q1টা Q2 কোথায় আছে? ধরো এখান থেকে ওর কাছে যাচ্ছে, হ্যাঁ, ওর কাছে যাচ্ছে আরো। যদি ও কাছে যায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে RB এর যেটা মান সেই মানটা হবে R এর থেকে ছোট, এবং ডেল ইউর মানটা গ্রেটার দ্যান 0 হবে। কারণ এখানে খেয়াল করো, যদি আর এর মানটা বড় হয়, আর এর মান বড় হয়, এই যে এই মানটা যদি বড় হয় আর এটা যদি ছোট হয়, তাহলে এই সংখ্যাটা একটা ধনাত্মক সংখ্যা আসবে। দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি increases if the charges move closer together। অর্থাৎ দুইটা চার্জ যদি কাছাকাছি যায়, এই যে একজন যদি আরেকজনের দিকে যায়, দুইটা চার্জ একটা যদি একটা কাছাকাছি যায়, তখন তাদের মাঝখানে পোটেনশিয়াল এনার্জি কি করবে? বাড়বে, পোটেনশিয়াল এনার্জি বাড়বে। এটা একটা কনক্লুশন আমরা আনলাম। সেকেন্ড কনক্লুশন, ইফ Q2 moves away, Q2 যদি moves away from Q1, then RB এর মান বড় R এর থেকে, যেটা আমি আমাদের কেসে আর কি, আমাদের এই কেসে তোমার RB এর মানটা বড় R এর তুলনায়, কারণ সে দূরে যাচ্ছে। আর যদি কাছে যায়, অর্থাৎ এই চার্জটা এখান থেকে যদি যদি আরো কাছে যায়, তাহলে R এর মানটা কিন্তু এটাই, কিন্তু বি বিন্দুটা আর এখানে থাকবে না, বি বিন্দুটা এদিকে চলে আসবে, অর্থাৎ RB এর মানটা তখন ছোট হয়ে যাবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ইফ Q2 moves from Q1, then RB is greater than RA and del U এর মান ক্ষেত্রে আসবে তোমার ঋণাত্মক, del U এর মান ঋণাত্মক আসবে। অর্থাৎ দেখো, এই যে RB এর মান এটা যদি বড় হয়, তার মানে 1/RB থেকে যদি এটা যেহেতু ছোট, বাদ দিলে তুমি মানটা পাবা ঋণাত্মক। ব্যাপারটা বুঝছো? এটা যদি বড় হয় তাহলে 1/RB কিন্তু ছোট হবে। ঠিক আছে? RB যেহেতু বড়, 1/RB হবে ছোট, আর ছোট জিনিস থেকে বড় জিনিস বাদ দিলে নেগেটিভ সংখ্যা আসবে। সো আমরা এখানে পাবো নেগেটিভ সংখ্যা, এই যে নেগেটিভ সংখ্যা less than 0, that is the potential energy decreases if the charges move further apart। অর্থাৎ যদি চার্জ গুলো যদি দূরে চলে যায়, তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি কি হবে? দুইটা চার্জ যদি একজন থেকে আরেকজন আরো দূরে সরে যায়, তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি আরো কমে যাবে, পোটেনশিয়াল এনার্জি বাড়বে না, পোটেনশিয়াল এনার্জি উল্টা কমে যাবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনক্লুশন এই ইকুয়েশন থেকে। আমাদের যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশন থেকে আমাদের সেকেন্ড কনক্লুশন। এখন আরো কিছু ব্যাপার আছে, যদি আমাদের চার্জের সাইনটা চেঞ্জ করি, যেমন আমরা কিন্তু চিন্তা করছি যে আমাদের চার্জ হচ্ছে পজিটিভ দুইটাই, ঠিক আছে, দুইটা চার্জই আমরা পজিটিভ ধরে নিছি। তো যদি এমন হয় যে কোনো একটা চার্জ পজিটিভ কোনোটা নেগেটিভ বা দুইটাই নেগেটিভ, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে এই ইকুয়েশনে কিছু না কিছু পরিবর্তন হয়তো আসবে, আমরা সেই জিনিসগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। সো this equation remains valid whether the signs of the charges are positive or negative। অর্থাৎ চার্জের যে সাইন গুলো, সেটা পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক যেটাই হোক, এই সমীকরণটা ভ্যালিড থাকবে, সমীকরণ পরিবর্তন হবে না, এই সমীকরণ অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমরা যে পজিটিভ চার্জ ধরে প্রমাণ করছি, তার মানে যে নেগেটিভ চার্জের জন্য এটা সত্য না, তা কিন্তু না, নেগেটিভ চার্জের জন্য একই সমীকরণ সত্য। তো এখানে দেখো, দুইটা চার্জই যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু নেগেটিভ নেগেটিভ গুণ করলে হয় পজিটিভ, রাইট? গুণ করলে হয় পজিটিভ। সো আলটিমেটলি তুমি এখন যে রেজাল্ট পাইছো সেটাই পাবা। সো ইফ বোথ চার্জেস
if both charges are negative, clearly we obtain the same result. আমরা সেম রেজাল্ট পাবো দুইটা চার্জই যদি তোমার পজিটিভ বা দুইটা চার্জই যদি নেগেটিভ হয়। খেয়াল করো, কারণ দুইটা চার্জের গুণফল এখানে আছে, সো দুইটাই যদি নেগেটিভ হয়, এখন যে রেজাল্ট পাইছো আলটিমেটলি একই রেজাল্ট পাবা, কিন্তু চেঞ্জ হবে যদি যদি একটা চার্জ পজিটিভ আর একটা নেগেটিভ হয়। ইফ both charges have opposite sign, যদি একজন পজিটিভ, অপোজিট সাইন মানে কি অপোজিট, অপোজিট বানান বলেছে, অপোজিট সাইন্স, অর্থাৎ একটা চার্জ Q1 লেটস সে পজিটিভ, Q2 লেটস সে নেগেটিভ, যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জিতে এই যে ফর্মুলা আছে সেখানে একটা নেগেটিভ আসবে, দ্যাটস ইট, এইটুকুই, একটা নেগেটিভ আসবে। আর সেটা কি মিন করে? সেটা মিন করে এই দুইটা চার্জের মধ্যে কি কাজ করতেছে? আকর্ষণ কাজ করতেছে। তো স্বাভাবিকভাবেই একটা চার্জ যদি অপোজিট সাইন হয়, একজন যদি পজিটিভ আর একজন নেগেটিভ হয়, তাহলে আমরা জানি যে চার্জ দুইজন একজনকে আকর্ষণ করে। ঠিক আছে, এটা নতুন কিছু না, আমরা একদম শুরু ক্লাসগুলোতে এগুলো পড়ছি চার্জের ক্ষেত্রে। সো the force between them is attractive, the force between them is attractive, যদি তাদের দুইজনের সাইন আলাদা আলাদা হয়, hence equation changes with a নেগেটিভ সাইন, অর্থাৎ যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন একটা নেগেটিভ সাইন জাস্ট আসবে, আর কিছু না। এখন আমরা পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি, we can find the potential energy at a point. এখানে খেয়াল করো, আমরা যে কোনো একটা বিন্দুর জন্য পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি, যে কোনো একটা বিন্দুর জন্য। সেটা কিভাবে? আমাদের এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে মডিফাই করে করতে পারি। এটা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আমরা মডিফাই করে যে কোনো একটা বিন্দুর জন্য বের করতে পারি। সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে একবার একটা কাজ করি, আমরা একবার তুলে ফেলি। ডেল ইউ ইকুয়াল টু ছিল Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আরবি মাইনাস 1 বাই আর এ, এটা ছিল আমাদের ইকুয়েশনটা। এবার আমরা এখানে ধরবো লেট আস চুজ, আমরা বিবেচনা করব, ধরে নিব আরবির মান হচ্ছে, আমরা ধরলাম আর, অর্থাৎ এই যে দূরের যে বিন্দুটা আছে, এই যে দূরের বিন্দুটা বি, এই বিন্দুটাকে আমরা তখন আর চিন্তা করতেছি। ওকে, আর আরেকটা জিনিস আমি বলি, এই আর এ যে দূরত্বটা এটাকে আমরা ইনফিনিটি চিন্তা করব, ইনফিনিটি অর্থাৎ অসীমে আছে এই বিন্দুটা অসীমে আছে, এটা চিন্তা করব। সো আর বি হচ্ছে আর আর এ হচ্ছে আমরা চিন্তা করব আর এ হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ অর্থাৎ অসীমে থাকা কোনো বিন্দুর জন্য, যদি অসীমের একটা চার্জ আসলে তুমি যদি অসীম থেকে নিয়ে আসো আর বিন্দুতে, আমি একটা উদাহরণ দিই, লেটস সে এখানে একটা চার্জ আছে Q1 আর একটা চার্জ Q2 কে কি করছি আমি, অসীম থেকে Q2 চার্জকে আমরা এই আর বিন্দুতে নিয়ে আসছি। আর বিন্দু হচ্ছে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর দূরত্ব, এখানে নিয়ে আসছি Q2 কে। তাহলে কি করলাম, অসীম থেকে কোথায় নিয়ে আসছি, আর দূরত্বে নিয়ে আসছি। ঠিক আছে, এই কথাটা মানে হচ্ছে শুধুমাত্র একটা বিন্দুর জন্য পোটেনশিয়াল এনার্জি বের হয়ে গেছে। সো আমরা এটাকে মডিফাই করে দেখলাম যে আর অসীমে থাকলে আসলে সেখানে পোটেনশিয়াল এনার্জি হয় হচ্ছে শূন্য, অর্থাৎ যেহেতু ইনফিনিটি বিন্দুতে, খেয়াল করো এখানে Q1 চার্জ ছিল, Q2 যখন অসীমে ছিল তখন এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কত, শূন্য। অসীমে থাকলে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকে না, বিকজ এটা আমরা কনভেনশনালি ধরি যে অসীমে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি শূন্য, কোনো প্রকার কৃতকাজ করা লাগে না, চার্জ সেখানে আইসোলেটেড আছে, সো অসীমে হচ্ছে শূন্য। আর বি বিন্দুতে আমরা ধরে নিচ্ছি যে বি বিন্দুতে আমাদের দূরত্বটা হচ্ছে কি আর বি হয়ে গেল আর আমাদের ইউবি হয়ে গেল হচ্ছে বি বিন্দুর জন্য শুধু ইউ। অর্থাৎ এই যে ডেল ইউ মানে কি, ডেল ইউ মানে হচ্ছে বি বিন্দুর পোটেনশিয়াল থেকে এ বিন্দুর পোটেনশিয়াল বাদ দিবে, সেই সমীকরণটা পরিবর্তন হয়ে এখন হয়ে যাবে ইউবির জায়গায় আমরা এখানে লিখবো শুধু ইউ এর জায়গায় লিখবো 0,
সো এটা এখন আমরা পরিবর্তন করি, চলো ইউবির জায়গায় ইউ এর জায়গায় 0, আর এখানে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট 1/RB হয়ে গেছে 1/R, আর 1/RA হয়ে গেছে 0, সরি ইনফিনিটি, নট 0। সো এটা হয়ে গেছে ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে 0। সো আলটিমেটলি এটা 0 হয়ে যাবে এই পার্টটা। সো আমাদের ইকুয়েশনটা দেখতে সিম্পলিফাই হয়ে এরকম হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R। তো এটাই হচ্ছে আমাদের কোনো একটা বিন্দুর জন্য, এটা হচ্ছে যে কোনো একটা বিন্দুর জন্য পোটেনশিয়াল এনার্জির সূত্র। আর আর দূরে, আর দূরত্বে পোটেনশিয়াল এনার্জির সূত্র। তাহলে এখানে আর কি বোঝায়? আর বলতে বোঝায় R represents the separation between two charges Q1 and Q2। Q1 এবং Q2 এর মাঝখানে যে দূরত্ব, সেপারেশনটা, সেটাই হচ্ছে আমার আর বোঝায়। তো এই রিলেটেড আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করি। ওকে, এই ম্যাথ প্রবলেমটা আমরা আলোচনা করব এখন, যে টু প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস। চলো আমরা ছবি আঁকি। লেটস সে দুইটা প্রোটন আছে, একটা হচ্ছে এই প্রোটনটা, আর একটা হচ্ছে এখানে একটা প্রোটন আছে। প্রোটনের চার্জ হচ্ছে, মুখস্থ রাখবা, সেটা হচ্ছে 1.6 টাইমস 10⁻⁻19 কুলম। সো দুইটা প্রোটন আছে এবং তারা নিউক্লিয়াসে আছে ইউরেনিয়াম 238 অ্যাটমের, এবং তাদের মাঝখানের দূরত্ব হচ্ছে 6 ফেমটোমিটার, অর্থাৎ এই ডিস্টেন্সটা যেটা হচ্ছে আর, সেটা হচ্ছে 6.0 ফেমটোমিটার। ওয়েল, ফেমটোমিটারকে তুমি মিটারে নিবা। ফেমটোমিটারকে মিটারে কিভাবে নেয়? 6.0 ইন্টু 10⁻⁻15 মিটার। তাহলে 10⁻⁻15 দিয়ে গুণ করলে সেটা মিটারে চলে যাবে। তারপর বলছে দেখো, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। এই যে এতক্ষণ ধরে কিন্তু আমরা পোটেনশিয়াল এনার্জি বের করে যাচ্ছি। সো পোটেনশিয়াল এনার্জি এখানে লিখবা, উই নো পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R। সো আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি, Q1 Q2 ডিভাইডেড বাই R, বিকজ R এখানে দুইটা চার্জের মধ্যে সেপারেশন বোঝায়, আর আমাদের এখানে দুইটা চার্জের মধ্যে সেপারেশন দেওয়া আছে 6 ফেমটোমিটার। সো এখানে বসাও, তুমি মানগুলা বসালে উত্তর পেয়ে যাবা। আমরা এখানে যদি বসাই 1/4 ইজ নাথিং বাট 9 × 10⁻9। Q1 Q2 এর মান কিন্তু সেম, Q1 এবং Q2 এর মান সেম, সেটা হচ্ছে 1.6 × 10⁻19। যেহেতু সেম তাই বর্গ করবা। আর নিচে হচ্ছে দূরত্ব হচ্ছে 6.0 × 10⁻15 মিটার। সবগুলো আমরা এসআই এককে নিলে, আমরা ক্যালকুলেটর চাপলে এটার অ্যান্সার পাবো 3.8 × 10⁻14 জুল, বিকজ এটা এনার্জি, সো এনার্জির একক জুলে আসবে। তুমি চাইলে এটাকে ইলেকট্রোভোল্টে নিতে পারো, তবে সেটা ম্যান্ডেটরি না, চাইলে নিতে পারো। এন্ড দেন চাইলে এটাকে মেগা ইলেকট্রোভোল্ট বা কিলো ইলেকট্রোভোল্টে নিতে পারো। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের আমাদের এই যে আমরা যে ডেরিভেশনটা করলাম সেই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখন আমরা সিস্টেম অফ চার্জেস নিয়ে আলোচনা করব। সিস্টেম অফ চার্জেস, চলো এখানে লিখি সিস্টেম অফ চার্জেস। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে চার্জের একটা কালেকশন, তাদের পোটেনশিয়াল এনার্জি বের করবো আমরা। তাহলে এখানে লেখো পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম অফ চার্জেস। ওকে, সো লেটস সে আমার কাছে একটা চার্জ আছে, আইসোলেটেড চার্জ, একেবারে আইসোলেটেড একটা চার্জ আছে। তো এই চার্জের জন্য আমার কোনো প্রকার পোটেনশিয়াল এনার্জি নাই। পোটেনশিয়াল এনার্জি নাই, একা যদি কোনো একটা চার্জ থাকে তার জন্য কোনো প্রকার কাজ করার কোনো প্রয়োজন হয় না, সো কোনো প্রকার পোটেনশিয়াল এনার্জি কোনো প্রশ্নই আসে না। এখন এই চার্জের কাছে আমি আরো একটা চার্জ আনছি, দ্যাটস লেটস সে এই চার্জটা হচ্ছে Q2।
এই দুইটা চার্জের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে আর অফ 1 2। ওকে, আর অফ 1 2 অর্থাৎ এদের পোটেনশিয়াল এনার্জি কত আমরা ফর্মুলা দেখছি একটু আগে। ফর্মুলা হচ্ছে দুইটা চার্জ থাকলে তাদের মাঝখানে পোটেনশিয়াল এনার্জি সূত্র এটা। তো এই সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে ইউ ইকুয়াল টু, আমরা এটাকে একটু নিচে লিখি, রাইট? ইউ ইকুয়াল টু, এটা হয়ে যাবে ইউ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 ইন্টু Q2, কারণ দুইটা চার্জের একটা Q1 একটা Q2, ডিভাইডেড বাই তাদের মাঝখানে দূরত্ব সেটা হচ্ছে আর অফ 1 2। আচ্ছা, এখন যদি এখানে আমরা আরো একটা চার্জ আনি, লেটস আমরা এই জায়গাতে একটা চার্জ আনছি এবং এই চার্জটা হচ্ছে Q3 চার্জ, তাহলে এই Q1 এর সাথে Q3 এর একটা দূরত্ব আছে সেটা হচ্ছে R13, আর আর তোমার Q2 এর সাথে Q3 এর একটা দূরত্ব আছে যেটা হচ্ছে R23। এবং যেহেতু এদের মাঝখানে যেটা সেপারেশন আছে, এদেরকে কাছে নিতে গেলে বা দূরে নিতে গেলে ওয়ার্ক ডানের প্রশ্ন আসে, কৃত কাজের প্রশ্ন আসে, তো এখানে পোটেনশিয়াল যে ব্যাপার আছে। আর এগুলো তো কনজারভেটিভ ফোর্স, বিকজ এটা ইলেকট্রিক ফোর্স, অবশ্যই পোটেনশিয়াল যে ব্যাপার আছে। সো আমরা প্রথমটার জন্য পাইছি, এখন এদের জন্য যেটা পোটেনশিয়াল যে পাবো সেই পোটেনশিয়াল যেটা আমরা বের করবো সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 আর Q3 এর মাঝখানে দূরত্ব কত, আর অফ 13। আবার এই দুইটা চার্জ আছে, সেই দুইটা চার্জের জন্য আমরা পাবো 1/4 পাই এপসাইলন নট Q2 ইন্টু Q3, তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে আর অফ 23। অর্থাৎ এখানে তিনটা চার্জ যদি আরো চার্জ থাকতো তখন এই প্রত্যেকটার জন্য ওই চার্জের সাথে যে দূরত্ব সেই দূরত্ব নিতাম। যেমন এটা যদি R Q4 হইতো তাহলে এটা হইতো R14, এটা হইতো R24, এই ডিস্টেন্স হইতো R34। সো এইভাবে প্রত্যেকটা চার্জের জন্য তখন আমার আরো পোটেনশিয়াল এনার্জি অ্যাড হইতো। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমরা তিনটা চার্জের জন্য বুঝাইলাম, আর বাকিগুলো আর লিখলাম না। সো একটা চার্জ সিস্টেম অফ চার্জ এভাবে তার পোটেনশিয়াল এনার্জি বের করা যায়। তো আমরা যেহেতু ফর্মুলা এখন জানি, এই রিলেটেড আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখন সমাধান করা ট্রাই করি। লেটস সে in a system where r of 1 2 is equal to r of 1 3 is equal to r of 2 3 is equal to d is equal to 12 সেন্টিমিটার। আমরা একটা সিস্টেম চিন্তা করতেছি তিনটা চার্জের, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, লেটস সে এখানে একটা চার্জ আছে, এবং এই চার্জগুলোর মাঝখানে দূরত্বগুলো আমাদের দেওয়া আছে। সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে সিম্পলি ডি দেওয়া আছে এবং 12 সেন্টিমিটার সেই ডিস্টেন্সটা, এই চিত্র দেওয়া থাকবে না। সো 12 সেন্টিমিটার অ্যান্ড Q1 এর মান হচ্ছে তোমার প্লাস Q1 এর মান হচ্ছে প্লাস Q2 এর মান হচ্ছে -4Q, আর Q3 এর মান হচ্ছে +2Q। আর Q এর মান আবার তোমাকে দিয়ে দিছে, Q হচ্ছে 150 ন্যানোকুলম, 150 ন্যানোকুলম। প্রশ্ন করছে what is the potential energy of the system। একটু আগে আমরা ফর্মুলা বোঝার চেষ্টা করলাম, এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা এখানে ডিরেক্ট বসিয়ে দিব। সো আমরা এখানে লিখব ইউ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। খেয়াল করো এখানে 1/4 পাই 1/4 পাই 1/4 পাই এপসাইলন নট কমন আছে, সো আমরা একবারে কমন নিয়ে নিব। এটা এখানে আছে Q1 ইন্টু Q2। সো লেখো Q1 ইন্টু Q2, Q1 হচ্ছে এটা, Q2 এটা, তাহলে Q1 এর মান আমাদের কত দেওয়া আছে, প্লাস কিউ লেখো। আর Q2 এর মান কত দেওয়া আছে, -4Q দেওয়া আছে, এখানে বসিয়ে দাও। আর ডিস্টেন্স, সবার ডিস্টেন্স আমাদের লাকিলি এখানে 12 সেন্টিমিটার দেওয়া আছে, সবার ডিস্টেন্স। সো নিচে সেই ডিস্টেন্সটা ডি লেখো, ডি প্লাস এখানে আছে Q1 ইন্টু Q3। সো Q1 এর মান হচ্ছে কত, Q1 এর মান হচ্ছে Q, এই যে এখানে দেওয়া আছে দেখো Q1 এর মান, আর Q3 এর মান হচ্ছে 2Q দেওয়া আছে ডিভাইডেড বাই ডি, প্রত্যেকের ডিস্টেন্স কিন্তু ডি। লাস্টেরটা হচ্ছে Q2 ইন্টু Q3, Q2 হচ্ছে -4Q, আর Q3 হচ্ছে 2Q ডিভাইডেড বাই তাদের মাঝখানে দূরত্ব ডি।
এবার আমরা বাকি ক্যালকুলেশন করব। 1/4 পাই এপসাইলন নট ইজ বেসিক্যালি 9 ইন্টু 10⁹। এখানে এখানে হিসাব করো, এগুলো সব হিসাব করো, করলে কত আসে। একটা ডি তুমি কমন পাবা, দেখো সবার কাছ থেকে একটা ডি তুমি কমন নিয়ে নাও নিচ থেকে, তাহলে এই ডিটা চলে আসবে এই জায়গায়। ব্র্যাকেটের ভিতরে থাকে এখানে 4 -4 কিউ স্কোয়ার প্লাস পরেরটা হচ্ছে 2 কিউ স্কোয়ার, এর পরেরটা হচ্ছে -8 কিউ স্কোয়ার। হিসাব করলে এটা আসবে 9 ইন্টু 10⁹। নিচে হচ্ছে ডি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিতে হবে ডেফিনেটলি। সো মিটারে নিলে এটা হবে হচ্ছে 12 ইন্টু 10⁻²। এখানে যদি এটা হিসাব করো -12 +2 তাহলে হবে -4 -8 মিলে হয় -12, তার সাথে +2 করলে -10 কিউ স্কোয়ার। এবার আমরা কিউ এর মান বসিয়ে দিব 9 ইন্টু 10⁹, 12 ইন্টু 10⁻² ইন্টু -10 ইন্টু কিউ। কিউ এর মান হচ্ছে তোমার 150 ন্যানোকুলম। সো 150 ন্যানোকুলম মানে 10⁹ কুলম। তার উপর বর্গ আছে কারণ কিউ এর উপর বর্গ আছে, সো এখানে একটা বর্গ দাও, দেন ব্র্যাকেট ক্লোজ করো, ক্যালকুলেটর চাপো, এটার অ্যান্সার আসবে -1.7 ইন্টু 10⁻² জুল। অর্থাৎ আমাদের পোটেনশিয়াল এনার্জি এখানে নেগেটিভ আসছে, পোটেনশিয়াল যে নেগেটিভ আসছে, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ আসছে। সো এই পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ আসার মানে হচ্ছে, এটাই অ্যান্সার বাই দ্য ওয়ে, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ আসার মানে হচ্ছে যে নেগেটিভ ওয়ার্ক আমাকে এখানে করতে হবে যদি কোনো একটা এক্সটার্নাল এজেন্ট এই চার্জগুলোকে একসাথে অ্যাসেম্বল করতে চায় ইনফাইনাইট ডিসটেন্স থেকে তাদেরকে নিয়ে এসে। সো এরপরে আমরা চলে যাব, আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিটেলসে আলোচনা করেছি এখানে, এবং আমরা বোঝার চেষ্টা করছি সেটা। এখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক পোটেনশিয়াল, তো শুরুতে আমরা একটা হিন্ট দিয়েছিলাম যে ইলেকট্রিক পোটেনশিয়াল বেসিক্যালি বোঝায় যে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট টেস্ট চার্জ। ঠিক আছে, সো এটা এই কথাটা আমরা একটু লিখে আগে, উই ডিফাইন দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল। এটাকে অনেক সময় শুধু পোটেনশিয়াল বলি, ইলেকট্রিক শব্দটা আমরা ইউজ করি না অনেক সময়। উই ডিফাইন ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা এনার্জি না কিন্তু, এটা হচ্ছে পার ইউনিট এনার্জি বোঝায়, পোটেনশিয়াল এনার্জি বোঝায়। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স এটাকে আমরা ডেল ভি দিয়ে প্রকাশ করি, টু বি দ্য ইলেকট্রিক potential energy per unit টেস্ট চার্জ। টেস্ট চার্জ বা পরখ চার্জ হচ্ছে সেই চার্জ যার উপস্থিতির মাধ্যমে আমরা কোনো একটা চার্জের পোটেনশিয়াল বের করার ট্রাই করি। এই টেস্ট চার্জ জাস্ট আমাদেরকে হেল্প করে পোটেনশিয়াল বের করতে। সো আমাদের যে আগে ইকুয়েশন ছিল পোটেনশিয়াল এনার্জি, আমরা সেই ইকুয়েশনটাকে একটু একটু মনে করার চেষ্টা করি। এই ইকুয়েশনটা, এটা আমাদের এখন আবার কাজে লাগবে। সো বিকজ আমাদের পোটেনশিয়াল এনার্জিকে যদি আমি টেস্ট চার্জের মান দিয়ে ভাগ করি তাহলে আমি পোটেনশিয়াল পাবো। সো আমাদের পোটেনশিয়াল ডেল ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই টেস্ট চার্জ, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে উপরে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই টেস্ট চার্জ। এখন এটা তো হচ্ছে ডিফারেন্সের ব্যাপার। যদি কোন একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাও, ফর এ পার্টিকুলার পয়েন্ট, কোন একটা নির্দিষ্ট বিন্দুর জন্য, ফর এ পার্টিকুলার পয়েন্ট চার্জ, দ্য পোটেনশিয়াল, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অর পোটেনশিয়াল, এক্ষেত্রে আমরা ভি দিয়ে প্রকাশ করি, এখন আর ডিফারেন্স লিখি না, ডেল ভি লিখি না, কারণ যেহেতু এটা একটা নির্দিষ্ট বিন্দুর জন্য, ইজ সিম্পলি
is simply V equal to U divided by Q naught. এই Q naught টা হচ্ছে তোমার টেস্ট চার্জ। তাহলে এখন চিন্তা করো, আমাদের যে ইকুয়েশনটা ছিল, আমি একটু মনে করি দিই, ইউ এর ইকুয়েশনটা আমাদের এমন ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর ছিল, রাইট? এটা ছিল। তো আমি এই Q1 Q2 কে এভাবে লিখতে চাচ্ছি, একটাকে ধরবো আমরা কিউ আর এটাকে ধরবো হচ্ছে কিউ নট। একই কথা, একটা চার্জ এখানে চিন্তা করো, একটা চার্জকে আমি কিউ ধরছি আর একটা চার্জকে আমি কিউ নট ধরছি, এবং দুইটার মাঝখানে ডিসটেন্স আমার হচ্ছে আর। সেটাকে এই মানটাকে এটা 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 কিন্তু ইউ, হ্যাঁ এটা ইউ। এই ইউ কে কি দিয়ে ভাগ করব? এই ইউ কে আমরা ভাগ করব কিউ নট দিয়ে। এই যে কিউ নট, এই টেস্ট চার্জ দিয়ে ভাগ করব। আসলে যেটা করি আমরা, আমরা এই টেস্ট চার্জের মানটা খুবই খুবই ক্ষুদ্র নেই, কিউ এর তুলনায় কিউ নট কে অনেক ছোট নেওয়া হয়। এবার উপরের কিউ নট আর নিচের কিউ নট কাটা গেলে আমাদের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এটা হচ্ছে আমার পোটেনশিয়ালের সূত্র। তাহলে আমি একটু লিখে দিই, ইলেকট্রিক পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির সূত্র ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর। ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। উপরটা হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী ব্যবধান আর আছে, তাহলে তাদের ভিতরে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি কাজ করতেছে। আর পোটেনশিয়াল হচ্ছে একটা চার্জ থেকে, লেটস সে একটা চার্জ কিউ, সেই চার্জ থেকে আর বিন্দুতে, আর দূরে কোন একটা টেস্ট চার্জকে অসীম দূরত্ব থেকে আনতে, একটা একটা পজিটিভ টেস্ট চার্জকে, 1 কুলম আধানের একটা পজিটিভ টেস্ট চার্জকে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কাজ করা লাগে, এটা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কৃত কাজ বোঝায় মূলত, যদি তুমি দুইটা চার্জকে কাছাকাছি আনতে চাও তাহলে। আর পোটেনশিয়াল বোঝায় কৃত কাজ পার ইউনিট চার্জ। সো এই গেল আজকের আলোচনা। এখানে আমি একটু একক গুলা একটু বলে দিই। আমাদের পোটেনশিয়াল এনার্জির একক হচ্ছে জুল, আমরা ম্যাথ করার সময় দেখছি। আর পোটেনশিয়ালের একক হচ্ছে জুল পার কুলম। এখানে নোটিস করো, এই যে এটা যদি একক হয় জুল আর চার্জের একক কুলম, যদিও আমরা জুল পার কুলম বেশি ইউজ করি না, আমরা ভোল্ট শব্দটা বেশি ইউজ করি, ভোল্ট একজন বিজ্ঞানীর নাম। সো আমরা পোটেনশিয়াল এর জায়গায় আমরা ভোল্ট শব্দটা বেশি ইউজ করব, একক হিসাবে ভোল্টকে বেশি ইউজ করব জুল পার কুলমের তুলনায়। সো দ্যাটস অল এই ক্লাসে।